ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ানে সবাইকে স্বাগত। আজকে খুবই বিশেষ একজন অতিথিকে আমরা পেয়েছি, হরিশঙ্কর জলদাস, আপনাদের সকলের প্রিয় একজন লেখক। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। অনেক ধন্যবাদ, আপনার সাথে দেখা হলেই। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। খুব ভালো লাগে আসলে, এবং আপনি পাঠকদের সাথে কথা বলতে থাকেন, মানে দেখেই মন ভালো লাগে আর কি। তো ধন্যবাদ আবারও আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দাদা, এবার মেলা কেমন লাগছে? মেলা সত্যি বলবো, যদি সত্যি বলি তাহলে এটা হয় যে আগের বছরের যে প্রাণের জোয়ার ছিল, মানুষের মধ্যে যে উৎফুল্লতা ছিল, কেনার যে প্রবণতা ছিল, মনের ভেতরে যে উচ্ছ্বাস ছিল, সেগুলো কীরকম যেন ম্লান ঠেকছে আমার কাছে। বলে নেওয়া ভালো, তো আমি ঢাকায় থাকি না, আমি চট্টগ্রাম থেকে আসি শুধুমাত্র মেলা দেখবার জন্য, মেলাতে পরিপূর্ণভাবে ডুব দেওয়ার জন্যই আসি আসলে। কিন্তু এবার যেমন এই সময়ে শেষ সপ্তাহে, আজকে তো 25 তারিখ, এখানে পা রাখার কোনো ঠাঁই থাকে না মেলার মধ্যে। এবং বই দোকানগুলোতে, স্টলগুলোর চারদিকে, একদিকে যার যেদিকে মুখ, সেসব জায়গাগুলোতে ক্রেতার প্রচণ্ড ভিড় থাকে। কিন্তু এবার সেরকম দেখছি না, কীরকম গা ছাড়াভাবে হাঁটছে, দু চারজন ইচ্ছে হলে কিনছে অথবা কিনছে না। কিন্তু আমাদের আমরা যারা একটু প্রবীণ হয়েছি, যে প্রাচীন বইমেলাগুলো দেখার যাদের অভিজ্ঞতা আছে, তুলনামূলকভাবে এই বইমেলাটাকে প্রাণবান মনে হচ্ছে না এইবার। কিন্তু যারা কেনার তারা তো আসছেই, সংখ্যায় কম হলেও তারা কিনছেই। এই কেনাটাই বাঙালির প্রধান অভ্যেস। এই অভ্যাস গতিমান থাকুক, প্রবহমান থাকুক, এটা আমরা অন্তত কামনা করি। যদিও কিছুটা মন খারাপ করা অভিজ্ঞতাও আসলে শুনলাম, বাট তারপরেও আশাবাদী। না, নিশ্চিত রূপে বইমেলা যা রূপান্তর, পরিবর্তন, বর্ধন হোক না কেন, বইমেলার মধ্যে সবসময় প্রাণ থাকুক, এটা আমি আশা করি। কারণ আমরা রাজনৈতিক বিশ্বাস, ধর্মবিশ্বাস, সাংস্কৃতিক বিশ্বাস যে যার হোক না কেন, আমরা প্রত্যেকেই কিন্তু বাঙালি। এ বাঙালিয়ানার, বাঙালি সংস্কৃতির স্ফুরণ ঘটুক এবং সেটা উত্তরোত্তর বাড়ুক, সেটা আমরা চাই। বাঙালি সংস্কৃতির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে বইমেলা। আমি কিছুক্ষণ আগে যে মন খারাপের কথাটা বললাম, বাঙালি বলেই এবং সংস্কৃতিকে ভালোবাসি বলেই, বইমেলাকে ভালোবাসি বলেই জোয়ার এবং ভাটা হয়। এই বইমেলাকে যদি একটা স্রোতের, নদীর জোয়ার ভাটার সাথে তুলনা করেন, তাহলে কখনো জোয়ার হবে, কখনো ভাটা হবে। ভাটার জন্য মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ ভাটার পরেই জোয়ার হয়। আমরাও সেই প্রত্যাশাই করব। দাদা, আপনার লেখালেখি নিয়ে, এই বছরের লেখালেখি বা এমনিতেও যদি একটু কিছু বলতেন। লেখালেখি নিয়ে তো আমি, আপনারা জানেন সবাই, অনেক সময় পার করিয়ে দিয়ে আমি আসলে লিখতে এসেছি। 55 বছর বয়সে লিখতে এসেছি। অনেক বড় বড় লেখক বা সবারই তাদের মাস্টারপিসগুলো 55 বছরের আগেই লিখে ফেলেন। তারুণ্য থাকে, ভেতরে আনন্দ থাকে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি। দেরিতে এসেছি। দেরিতে তার পেছনে কারণ আছে, সেই কারণটা আমি এখানে ব্যক্ত করতে চাই না। এসেই লিখলাম, 55 বছর বয়সে প্রথম উপন্যাস লিখলাম, জলপুত্র। মানুষরা নিল, পাঠকরা নিল। এই নেওয়াটাকেই আমার পথকে আরও বেশি কুসুমাস্তীর্ণ করেছে এবং আস্তে আস্তে আর পরপর অনেকগুলো বেরিয়ে পড়লো। মানুষরা ভালোবাসে সেটা বুঝতে পারি এখন মেলায় আসলে। নাহলে আমাদের মতো 72 বছরের গুরুদের লেখা আজকাল তরুণ সমাজ পছন্দ করার কথা না। কিন্তু আমার খুব আনন্দ লাগে, নবীন এবং প্রবীণ, এমনকি বৃদ্ধারাও বই কিনছে, তাদের আনন্দের রসদটুকু সেখান থেকে, আমার বই থেকে সংগ্রহ করছে। এটা আমার খুব আনন্দের বিষয়। আর এবছর আমার দুটো বই বেরিয়েছে। একটা পৌরাণিক উপন্যাস, গেল বছর সীতাকে নিয়ে, রামায়ণের সীতাকে নিয়ে, সর্বনন্দিত যে চরিত্র, নারী চরিত্র, তাকে নিয়ে একটা উপন্যাস লিখেছিলাম, উপেক্ষিতা সীতা নাম নিয়ে। এই কথা প্রকাশ থেকেই বেরিয়েছে। মানুষের মধ্যে প্রচুর সাড়া পাওয়া গেছে, তার মুদ্রণ সংখ্যা দেখলেই বোঝা যাবে। এবছর
ওই রামায়ণেরই আর একটা চরিত্রকে নিয়ে করেছি, যে চরিত্রটা সবার কাছে নিন্দিত। আমি আগে বললাম গত বছর আমি এমন একটা চরিত্রকে নিয়েছি যে চরিত্রটা সবার কাছে নন্দিত। জি এবার শূর্পণখাকে নিয়ে আমি উপন্যাস করেছি, এই শূর্পণখা সবার কাছে নিন্দিত, কিন্তু প্রত্যেক নিন্দিত মানুষ কি প্রকৃত অর্থেই আগা থেকে শেষ পর্যন্ত কি নিন্দিতই থাকেন? তাদের ভিতরে কোনো মানববোধ থাকে না, তাদের ভিতরে কোনো প্রেম ভালোবাসা থাকে না, তাদের ভেতরে কোনো প্রতিশোধ পরায়ণতা থাকে না, তাদের ভেতরে কি কোনো প্রেম করবার কোনো অনুভব থাকে না। আমি সেরকম একটা চরিত্র বেছে নিয়েছি যে বাঙালি সমাজে সবচাইতে বেশি নিন্দিতদের একজন, তার ভেতরে কোনো রকম মানবিক বোধ আছে কিনা, মানবিক মূল্যবোধ আছে কিনা সেটা আবিষ্কার করবার জন্য শূর্পণখা নাম। এই শূর্পণখাটাকে নিয়েই এবছর আমি উপন্যাস লিখেছি। একটু আগাম বলে নিলে ভালো হবে কিনা জানি না। আগামী বছর আমি মহাভারতের একটা চরিত্র ঘটোৎকচ বলে একটা চরিত্র, তাও আর্য সমাজ ব্যবস্থায়, ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থায় অত্যন্ত অবহেলিত একটা চরিত্র, সেই চরিত্রটাকে নিয়ে একটা উপন্যাস লেখার ইচ্ছা আছে। বাহ, দারুণ! এটা আরো আগ্রহ নিয়ে পড়বো। ঠিক রেলেভেন্ট হবে না, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোটদের খুবই মজা করে লেখা একটা বই আমার খুবই প্রিয়, হেতমগড়ের গুপ্তধন। হ্যাঁ হ্যাঁ, ছবি হয়েছে, সিনেমা হয়েছে, সিনেমাও মনে হয়েছে। আমি সিনেমাটা যদিও দেখিনি, তো ওইখানে একটা পোষা বাদরের নাম ঘটোৎকচ সেখানে আসলে রাখা হয়, এবং সেখান থেকে আমার প্রথম এই চরিত্রটি নিয়ে আসলে আলাদা করে আগ্রহটা জাগে। তো আপনার বইটিতে আরো বিস্তারিত এই মহাভারতের চরিত্র এবং আর্য ভীম দ্বারা অনার্য হিড়িম্বা, এই দুজনের সম্মিলনে এই পুত্র জন্মগ্রহণ করেছে এবং তার জন্ম প্রবাহ, জীবনটা অনেক বেশি ট্র্যাজিক। তার মৃত্যুটা হয়েছে সেই পিতাপক্ষীয় মানুষদের দ্বারা, অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে নিহত হওয়ার জায়গায় ঠেলে দেওয়া হয়েছিল, নির্মমভাবে, অমানবিকভাবে। তারই বিষয় আশয়গুলো আবিষ্কার করবার চেষ্টা করেছি আমি এই উপন্যাস। অনেক শুভকামনা রইল নতুন বইটির জন্য। দাদা, আরেকটা বই মনে হয় এই বছর এসেছে। আরেকটা ভ্রমণ বই এসেছে। আমি ভ্রমণ বই খুব কমই লিখি, যে কবছর লিখছি আমার মাত্র একটি ভ্রমণ বই লেখা হয়েছিল আগে, নতুন জুতে পুরনো পা, বাতিঘর থেকে বেরিয়েছিল। এটাও জনগণ নিয়েছে, বেশ 5-7টা মুদ্রণ হয়েছে। এবার আমি গেল 4-5 বছরের ভ্রমণ কাহিনী নিয়ে একটা ভ্রমণ বই লিখেছি, অর্থাৎ 4টা ভ্রমণ বৃত্তান্ত আছে সেই বইয়ের মধ্যে, ছবি টবি সহ দিয়ে, রঙিন ছবি দিয়ে বাতিঘর প্রকাশ করেছে। ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, এই বাক্যটা, এই নামটা আমি রবীন্দ্রনাথের কাছ থেকে ধার করেছি, তার সামনে আমি আনত করছি আমার মাথাকে। দারুণ! মজার ব্যাপার হচ্ছে আমিও টুকটাক মাঝে মাঝে লেখার চেষ্টা হয়তো করা হয়, তো একটা ভ্রমণ কাহিনী আসলে আমার একটা সংকলনে গিয়েছে, তো সেই সংকলনটার নাম, মজার ব্যাপার যে সেটার নাম হচ্ছে দেখিতে গিয়াছি চক্ষু মেলিয়া। সেটা আবার একই কবিতার পরের লাইন, যদিও দেখা হয় নাই চক্ষু মেলিয়া, এটা একটু ঈষৎ পরিবর্তিত একটা রূপ, তো মিলে গেল দেখে খুব ভালো লাগলো, এবং এই বইটা আমি অবশ্যই পড়ার আসলে চেষ্টা করব, কারণ ভ্রমণ নিয়ে আমার আলাদা করে একটা আগ্রহ, এবং আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে যখন দেখব সেটা খুবই দারুণ একটা ব্যাপার। আমি আসলে ওই স্থাপত্যগুলোর বিবরণ দিতে চাই না। রাইট। অনেকে ধরেন গেলেন, হয়তো তাজমহল দেখলেন, অথবা আইফেল টাওয়ার দেখলেন, অথবা মানে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত স্থাপত্যগুলো দেখে বিমুগ্ধ চিত্তে সেখানে তার বিবরণ দেন, দেখেন, ছবি তোলেন। জি জি। আমার কাছে সবচেয়ে বিচিত্র স্থাপত্যের নাম হলো মানুষ। একদম একদম। এই মানুষগুলোকে, এই মানুষের ভেতরটা বাহিরটা উপস্থাপন করবার চেষ্টা করে থাকি আমি ভ্রমণ বইগুলোতে। তারই চেষ্টা আছে ঘর হতে শুধু 2 পা ফেলিয়াতে। আপনার লেখালেখিতেও আমরা মানুষকেই আসলে পাই, প্রকৃতি এবং মানুষ, বিশেষ করে আপনি জেলেদেরকে নিয়ে, নিম্নবর্গ যাদেরকে বলতে পারেন আপনি, সমাজে সবচেয়ে বেশি অবহেলিত অথবা অথচ সবচেয়ে বেশি প্রয়োজন, সেরকম মানুষজনদের নিয়ে আমার লেখালেখি আছে মূলত। ইদানিং বেশ কবছর ধরে পৌরাণিক উপন্যাস লিখছি, কিন্তু সাথে সাথে ওদের নিয়েও লিখছি। কিন্তু কথা প্রকাশের কারণে বা সৌজন্যে বা ভালোবাসায়
আমার পৌরাণিক লেখক সত্তাটাই ইদানিং বেশি করে উপস্থাপিত হচ্ছে। হয়তো কিন্তু আমরা যখন মানে আমি পাঠকের একেবারে আমার দেখা থেকে যদি বলি, আমার পরিচিত প্রচুর পাঠক আপনাকে কিন্তু ওই ধরনের লেখকদের জন্য যে লেখা সেটার জন্য অনেক ভালো, পৌরাণিকটাও তো অবশ্যই ভালোবাসে সেটার জন্য। আমি তাই চাই, আমি আমার প্রথম পরিচয়টাই থাকুক, এটাই আমি চাই যে আমার আসলে পরিচয় হোক আমি সাধারণ মানুষের লেখক। সাধারণ মানুষদের নিয়ে ওই ধরনের লেখা কি আরো সামনে আমরা পাচ্ছি? আমি আগাম বলা ঠিক হবে কিনা জানি না, কক্সবাজারে আমাদের দেশে যত খাদ্য আছে সবচেয়ে দরকারি খাদ্যের নাম কি বলেন তো? সবচেয়ে প্রয়োজন, যেটা না হলে আমরা খেতে পারবো না, লবণ। লবণ। এবং লবণ হলো যে পৃথিবীর খাদ্যের মধ্যে সবচেয়ে মূল্যবান খাবার, কিন্তু অবহেলিত। একদম একদম। এই লবণ চাষ যারা করে কক্সবাজারে, আমরা তো লবণ বলি না, বলি নুন। নুন। এই নুন যারা চাষ করে তাদেরকে নিয়ে একটা উপন্যাস লেখার আমার ইচ্ছে আছে, নুন মানুষ নামে। দারুণ। নুন মানুষ নামে এই আগামী বছর দেখে আমি চেষ্টা করব। আমি তো ব্যক্তিগতভাবে আপনি জানেন আমি অভিজ্ঞতা অর্জন না করে লিখতে বসি না। আমি এর মধ্যে কক্সবাজার শুধু লবণ চাষিদের লবণ চাষ, ওদের পদ্ধতি, এগুলো দেখবার জন্য বার দিয়ে যাওয়া হয়েছে। আরও অর্জন করব, বাস্তব অর্জন, বই পড়ব, তারপরে হয়তো লিখতে শুরু করব। কিন্তু ওরাও কিন্তু আমার প্রথম পরিচয়ের উপাদানগুলো সাধারণ মানুষ, নিম্নবর্গীয় মানুষ। টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে যে সমুদ্র সৈকত আছে, ওই পুরো এলাকা জুড়েই আসলে লবণ চাষ মহেশখালীতে হয়, কুতুবদিয়াতে হয় লবণ চাষ, চকরিয়াতে হয়, তারপরে আপনার খুরুশকুল বলে একটা জায়গা আছে সেখানে হয়। এইসব জায়গাগুলো তো আবার কক্সবাজার থেকে টেকনাফে যাওয়ার সময় দুদিকে আছে, রাস্তার দুদিকে। জি, দারুণ। আমরা সবাই আসলে আগ্রহে থাকবো সেই বইগুলোর জন্য, নুন মানুষের জন্য। অবশ্যই অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। শেষ আমাদের পাঠকদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? পড়বেন, ভালো থাকবেন, পড়লে ভালো থাকা যায়। ফার্সিতে একটা কথা আছে, তন্দুরুস্ত মন দুরুস্ত, মন দুরুস্ত তন্দুরুস্ত। অর্থাৎ মন ভালো থাকলে, তন মানে শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে মন ভালো থাকে। মনকে ভালো করবার প্রধান ওষুধ হলো বই পড়া। বই পড়বেন, সবাই বই পড়বেন, অন্যকে বই উপহার দেবেন। তাতেই লেখকদেরও তৃপ্তি, যিনি পড়েন তারও তৃপ্তি, এবং গোটা বাঙালি সমাজের তৃপ্তি। ভালো থাকুন সবাই। অনেক ধন্যবাদ।